হিরণ, হিরণ, আমি মাঠে যাচ্ছি। খাবারটা দুপুরের আগে গিয়া দিয়া আইস, কিন্তু বেলা বেশি হইলে রোদে খাইতে ভাল লাগে না, আর কাজ করতেও কষ্ট হয়। ঠিক আছে, ও নিয়ে তুমি একদম ভেবো না, সময় মতো দিয়ে আসবো। আজ খিচুড়ি রান্না করব, ভালো হবে তো? ভালোই হইব, কিন্তু বেশি নুন দিস নে। আগের বারের মতো নুনের ডিব্বাটারে উপর করে দিস না জানো। আচ্ছা আচ্ছা, তুমি যাও, সারাক্ষণ খালি তাড়াহুড়ো। ঠিক আছে, তাড়াহুড়া না করলে তো আয় রোজগার হইব না। পরের জমিতে চাষ করি, বুঝোসি তো। নিজের এক টুকরো জমি থাকলে তো হইতো। আমি চললাম, তুই সাবধানে থাইস। ঠিক আছে, তুমি কাজে মন দাও। তৈয়বালি চলে যায় মাঠে কাজ করতে, এদিকে হিরণ রান্না বসায়। দুপুরের আগেই তার খাবার দিয়ে আসতে হবে। আগের বার তো নুন বেশি দিয়ে কেলেঙ্কারি করেছিলাম, সে তো কিচ্ছু বলল না, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছিল। আজ ভালো করে রান্না করতে হবে, যেন সে খেয়ে খুশি হয়। আমি তো শুনেছি খাওয়ার মজা থাকলে মানুষ সব ভুলে যায়। এবার একটু চিনি দেব, তাতে তো খাবার আরো মজার হবে। খিচুড়ি খেয়ে আজ তুমি বলবে, হিরণ তুই তো রান্নার রানী। তখন আমি বলবো, এতদিনে বুদ্ধি হয়েছে তো, আজ একটুও ভুল হবে না। এবার এমন স্বাদ হবে যে তৈয়বালি নিজে এসে বলবে, তুই শুধু খিচুড়ি রান্না কর, টাকা কিভাবে আয় করতে হয় দেখবি। এবার দিয়ে আসি, আজকে আমার স্বামী খেয়ে এমন খুশি হবে যে মাঠেই নাচতে শুরু করবে। হিরণ খুশি মনে খাবার নিয়ে তৈয়বালির জন্য রওনা দেয়। এদিকে তৈয়বালি মাঠের কাজ শেষ করে গাছের নিচে বসে একটু বিশ্রাম নেয়। এই কাজ করতে করতেই তো জীবনটা গেল। এ গরিবের ঘরে শান্তি কই? জমি তো আর নিজের নাই। হারাটা দিন আর ভাঙা পরিশ্রম কইরাও সংসারের অভাব মেটে না। আর হিরণ হয়তো একেবারেই ভোদাই একটা, ভালো কইরা কিছুই বুঝে না। আইজ আবার যে কি অখাদ্য বানাইয়া নিয়ে আইব কে জানে। শোনো, আজ খাওয়ার আগে একটা কথা বলো, আমাকে কি দেবে? আজ আমি যা রান্না করেছি তা খেয়ে তুমি 7 জন্মেও ভুলবে না, এটা আমার জীবনের সেরা রান্না। আরে হিরণ, আগে খাইয়া তো দেহি, তারপর না হয় বলি। এত ডাক পিড়াইতেছিস কেন? দারুণ কিছু বানাইছিস মনে হয়। বাহ হিরণ বাহ, সত্যি তো আজ আমার নাচতে ইচ্ছা করতেছে। এমন খাবার খাইয়া খুশির ঠেলায় চিৎকার করে সবাই রে ডাইকা বলতে ইচ্ছা করতেছে, এসো এসো সবাই এসো, আমার বউ চিনি দিয়ে খিচুড়ি রান্না করেছে, খেয়ে যাও সবাই। তাই তো বলেছিলাম, তুমি খেয়ে খুশি হয়ে গেছো। দেখলে, এবার আমার রান্নার প্রশংসা করতে বাধ্য হয়েছো। হিরণ, তুই কি বুঝোস চিনি দিয়া খিচুড়ি বানায় কেউ? এটাকে খাওয়ার জিনিস হইল? তুই কি এতটুকু বুদ্ধি রাখস না? আরে, চিনি দিলে তো স্বাদ বাড়ে, আমি তো শুধু তোমার খুশির জন্য দিয়েছি। এখন তুমি রাগ করছো কেন? খুশি? এই চিনি দিয়া খিচুড়ি বানায় কি তুই আমগো পুরা গায়ের নাম ডুবাইবি রে? এই খিচুড়ি তো গরু ছাগলে মুখ দিব না, আর তুই ভাবতাছস আমি খুশি হমু? যা যা এখান থেকে তাড়াতাড়ি যা কইলাম। তোরে বলদামি আমার আর সহ্য হইতাছে না। এই বোকা বউটারে নিয়ে আমি যে কই যামু? পৃথিবীতে এমন বোকা মানুষ এই এক পিসি আছে মনে হয়। তাও আজ উঠছে আমার অভাগার কপালে। আজ না খাইয়ে সারাটা দিন কাজ করা লাগবো। এই বলে তৈয়ব আবারও মাঠে নেমে পড়ে কাজ করতে। সে তার কোদাল দিয়ে আপন মনে মাটি কোপাচ্ছিল। হঠাৎ সেখান থেকে ধাতব কিছুর আওয়াজ ভেসে আসে। এইটা কি এর আওয়াজ? মাটির নিচে কি কি এর আওয়াজ পাওয়া যাইতেছে? এটা মাটির নিচে এরকম আওয়াজ হইতাছে কে? এ তো মনে হইতাছে কোনো শক্ত ধাতু দিয়া তৈরি। একটু ভালো করে খুইরা দেই তো। আরে বাপ রে, এইটা তো একেবারে একেবারে ধাতুর পাতিল, কিন্তু মাটির নিচেই আইলো কেমনে? কে জানে ভিতরে কি আছে? আরে ভিতরে কি থাকতে পারে? পুরানো কিছু জিনিসপত্র, নাকি নাকি কোনো গুপ্ত ধন? আল্লাহ মেহেরবান হইলে হয়তো আমার ভাগ্যই আজকে খুইলা গেল। ওজনও তো দেই অনেক, দেই তো খোলার চেষ্টা করে দিই।
সোনার মুদ্রা, এক হাঁড়ি ভর্তি স্বর্ণ। হায় আল্লাহ রে, আমি তো বিশ্বাসই করবা পারতাছি না। এতদিন যে গরিব হালেগার কষ্টে আসিলাম, আইজ বুঝি তার অবসান হইব। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। না, কেউ দেখে নাই, কেউ দিয়া ফেলানোর আগে কাপড়ে মুড়ায় ফেলাই। আজকের দিনটা কেমন যেন অলৌকিক মনে হইতাছে আমার লিগা। তাড়াতাড়ি বাড়ি যাই, আগে জিনিসটারে লুকাই দিব। কিন্তু হিরণ, এই বোকা বলদটারে নিয়ে যত ভয়। হিরণ, আরে হিরণ, কই গেলি? তাড়াতাড়ি আয় তো, দেখ তোর লিগা কি নিয়ে আইছি। আমি কিছুই দেখবো না, তুমি তো আমাকে বকেছো, আমি তোমার সাথে কথাও বলবো না। আহা, এত রাগ করে না, জানছি দেখলে সব রাগ তুই ভুল্লা যাবি। চল দেখাই তোরে। না, আমি দেখবো না, তুমি তো আমাকে অপমান করলে, আমার রান্না নিয়ে হাসলে, আমি কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তবে হুন, আমি মাঠে কাজ করতে করতে এক হাড়ি গুপ্তধন পাইছি। এই যে দেখ দেখ দেখ, এক হাড়ি সোনার মুদ্রা। আমার লাগবে না সোনার মুদ্রা, তুমি খাও তোমার সোনার মুদ্রা, আমি আর কথা বলবো না। এই যে নিজের চোখে দেখ, এইটা কোনো মজা করতাছি না রে। আমরা বড় লোক হইয়া গেছি, বুঝলি, আমরা বড় লোক হইয়া গেছি। এগুলা দিয়া জমি কিনমু, একটা সুন্দর বাড়ি বানামু। গরিবি আমগর চিরদিনের লেগা এখন শেষ। আরে, এ তো সত্যি সোনা। আল্লাহ, কিন্তু এসব নিয়ে কি করব আমরা? কেউ যদি জেনে যায়? তাই তো কইলাম, কাউরিরে কইবি না। এইটা আমগর গোপন ধন, ঠিকভাবে ব্যবহার করমু, বুঝলি। আল্লাহ আমগর এই সুযোগ কইরা দিছেন গরিবি দূরকরণের লেগা। তাহলে তো তুমি আর আমাকে বকতে পারবে না, এখন তো আমি বড় লোকের বউ হয়ে গেলাম। হ হ হ, ঠিক আছে ঠিক আছে, আর বকবো না। কিন্তু শোন, এইগুলা কেউ জানার আগে আমগরে লুকাইতে হইব। লুকাতে হবে কেন? চলো এগুলো দিয়ে বাজার করে আর জমি থেকে বাড়িও কিনে আনি। আল্লাহ তোর ধন সম্পদ দিল, কিন্তু বুদ্ধিটা দিল না কেন? আরে বলদ, এগুলা দিয়ে কিনা যায় না। আর জমি বাড়ি কোনোটাই বাজারে আলু পেঁয়াজের মতো কিনতে পাওয়া যায় না। আচ্ছা বুঝেছি, তাহলে কোথায় লুকাবো? শোন, এগুলা আমগো ঘরের মেজে খুইরা মাটির নিচে লুকাই তুইব। কিন্তু দোহাই লাগে তোর বউ, কাউরি রে কইস না, কিন্তু কইলাম কাউরি রে না, তাইলে কিন্তু সর্বনাশ হইয়া যাইব আমগর। আচ্ছা, আমি কথা দিলাম, কাউকে বলবো না। চলো এগুলো লুকিয়ে ফেলি। তারা দুজন মিলে সোনার মুদ্রা সহ হাড়িটি তাদের মেঝে ঘুরে মাটির নিচে লুকিয়ে ফেলে। তারপর তৈয়ব বলে, শোন হিরণ, তুই দয়া কইরা আর যাই করিস, এই বোকামিটা করিস না। আমি আবার কি বোকামি করব? এই কথা যেন আর কাউকে বলবি না, বুঝলি। ও আচ্ছা, বলবো না কাউকে। পরদিন সকালে তৈয়ব আবারও কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন হিরণ এসে তাকে বলে, এই শোনো, আমরা তো বড় লোক হয়ে গেছি, তাই না? তুমি আবার কাজে যাচ্ছ কেন? এখন তো জমির মালিক হয়ে আরামে বসে থাকার সময়। আস্তে ক হিরণ, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? এইভাবে সবার সামনে কবি না, কেউ শুনলে কি ভাববো? আরে ওরা তো সন্দেহ করবো। কিন্তু সন্দেহ করবে কেন? আমরা তো এখন ধনী, কাজ করার দরকার কি? হ, কিন্তু এখনই যদি কাজ বন্ধ কইরা দেই, তাইলে তো সকলেই ভাববো যে হঠাৎ কইরা কেমনে এত আরাম করতাছি আমি। এরপর শুরু হইব সন্দেহ আর প্রশ্ন। লোকে যাইন না গেলে আমগোর ধন রক্ষা করতে পারবো তখন। আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু যত তাড়াতাড়ি পারো এই কাজ বন্ধ করো। জমি কিনে বড় লোকদের মতো থাকার স্বাদ নিতে চাই গো। সময় আইব হিরণ, সময় আইব। আগে ধীরে ধীরে কাজ করতে হইব, যেন কেউ টের না পায়। এখন যা, তুই ভিতরে যা, আর আমি কাজে যাইতাছি। তৈয়ব চলে যাওয়ার পরপরই হিরণ পাশের বাড়ির মনি ভাবির কাছে যায় গল্প করতে। আরে হিরণ নাকি? আয় বস, কি রান্না করেছিস রে আজ? আর বলো না ভাবি, আমার রান্না তোমার ভাই খেতেই পারে না। এত কষ্ট করে মজা করে রান্না করি, আর তার নাকি মুখেই নিতে ইচ্ছে করে না। কেন, কি হয়েছে বলতো আমাকে?
গতকাল আমি খিচুড়ি রান্না করেছিলাম, স্বাদ বাড়ানোর জন্য তাতে চিনি দিয়েছিলাম, আর তোমার ভাই আমাকে আচ্ছা মতো বকলো। কি চিনি? এই তুই তো আসলেই পাগলি, খিচুড়িতে চিনি দিলে খাওয়া যায়? কি বলছো ভাবি, খাওয়া যায় না? তাহলে মনে হয় আমারই ভুল। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা বলি, শোনো, কিন্তু কাউকে বলো না, হ্যাঁ? আচ্ছা বলবো না। কি হয়েছে, কিছু কি বিশেষ ঘটনা? ভাবি, আমাদের জীবন তো বদলে গেছে জানো। আল্লাহ আমাদের বড়লোক বানিয়ে দিয়েছেন। বড়লোক? হঠাৎ করে? বলিস কি? কি হয়েছে রে, সব খুলে বলতো। আরে ভাবি, তোমার ভাই গতকাল মাঠে কাজ করতে গিয়ে এক হাড়ি স্বর্ণমুদ্রা পেয়েছে। এত সোনা দেখেছো কোনোদিন? আমরা এখন বড়লোক হয়ে গেছি। সত্যি বলছিস? এক হাড়ি সোনা? কিন্তু তৈয়ব তো কাজে গেছে। সত্যি যদি পেয়ে থাকিস, তাহলে এখনো কাজ করছে কেন? ও বলে এখনই কাজ বন্ধ করলে লোকে সন্দেহ করবে, তাই কাজ করতে যাচ্ছে। কিন্তু শোনো, কাউকে কিছু বলো না যেন। এগুলো আমাদের গোপন ধন, ঘরের মেঝেতে মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছি গো। চিন্তা করিস না, আমি তো কারো কাছে বলবো না। কিন্তু তোর কাছে শুনে এত ভালো লাগলো, তাই একটু দেখার খুব ইচ্ছে করছে রে। না না ভাবি, দেখানো যাবে না। তোমার ভাই জানতে পারলে রাগ করবে। সে তো আগেই বলে দিয়েছে কাউকে কিচ্ছু বলবি না। তাই নাকি? ঘরের মেঝেতে মাটির নিচে লুকানো আছে? ঠিক আছে হিরণ, তুই নিশ্চিত থাক, আমি তো তোর কথা কাউকে বলবো না। এরপর মনি সারাক্ষণ ওৎ পেতে থাকে কখন হিরণ তৈয়বের জন্য রান্না শেষ করে খাবার নিয়ে যাবে। রান্না শেষ করে যখন হিরণ চলে যায়, তখনই মনি তাদের ঘরে ঢুকে পড়ে। সে ঘরে ঢুকেই বুঝতে পারে কোথায় হাঁড়িটি লুকানো হয়েছে। সে দ্রুত মাটি সরাতে থাকে। আরে মনি, আজ তোর কপাল খুলে যাবে। এত সোনা নিয়ে বাড়ি পাল্টাবি, গয়না কিনবি। হিরণের মতো বোকা বউ থাকলে এমন গুপ্তধন আঁকড়ে রাখা খুবই কঠিন। আয় হায়, হায় আল্লাহ, এ কি হলো? বাঁচাও, কেউ আমায় বাঁচাও। আমার হাত, হাত! ওরে আল্লাহ, আমি তো শুধু দেখতে এসেছিলাম। এ কি ফাঁদ পাতলো? হিরণ, তুই আমাকে এভাবে ফাঁদে ফেললি কেন? এইবার তোকে পেয়েছি, হাতে নাতে ধরেছি। কি করছিলি আমাদের ঘরে? হিরণ শোন, আমি তো শুধু আমি কিছু করিনি। চুপ কর, মাটির নিচে কি দেখার ছিল? তুই আমাদের বাড়ি থেকে কতবার এটা সেটা চুরি করেছিস, আমি সব জানি। এবার তোকে হাতে নাতে ধরেছি। আরে, তুই আবার আমগোর ঘরে কেন ঢুকলি? কি খুঁজতে আইছিলি তুই? আর হিরণ, তুই কি আরে সব কয়া দিছস নাকি? আরে তুমি চুপ করো তো। কি বলবো আমি বহুবার দেখেছি মুনি ভাবি আমাদের বাড়ি থেকে ছোটখাটো জিনিস চুরি করেছে। আজ ফাঁদ পেতে একদম সব সত্যি বেরিয়ে এসেছে। এবার তোকে পুলিশে দেব। না না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি সত্যি বলছি, আমি আর এমন করব না। হিরণ, তৈয়ব ভাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি লোভ সামলাতে পারিনি। লোভ সামলাইতে পারস নাই? হিরণ, কিসের লোভের কথা কইতাছে ও? আরে তুমি থামো, তুমি ওসব বুঝবে না। আমি ওকে ছাড়বো না। এর বদনাম পুরো পাড়ায় ছড়িয়েছে। আজ থেকে আমাদের বাড়ির জিনিসপত্র নিরাপদ থাকবে। না না প্লিজ, আমি কিচ্ছু করব না। আল্লাহর কসম লাগে, আর কোনোদিন এমন কাজ করব না। তোর কোনো কথা আজ শুনবো না। তৈয়ব আলী হিরণের কোনো কথা বুঝতে না পেরে শুধু ওর সাথে তাল মিলিয়ে চলে। সে হিরণের কথা মতো মনিকে গ্রামের সকলের সামনে পুলিশের হাতে তুলে দেয়। হিরণ, তুই আসলে কি করছস? মনিকে গ্রামবাসীর সামনে পুলিশ হাতে তুইলা দিলি, আর এখন কত সোনার হাড়ি কই? আর এই ফাঁদি বা গড়ে এলো কেমনে? পুরো ব্যাপারটাই তো আমার মাথার উপর দেয়া যাইতাছে। শোনো, আমি প্ল্যান করেছিলাম, তোমার অগোচরে সোনার হাড়িটা সরিয়ে অন্য জায়গায় লুকিয়ে রেখেছি। ওই জায়গায় ইঁদুর মারার ফাঁদ রেখে দিয়েছিলাম। কে? এই পাগলামি কেন করলি? এইসব চালাকি করার কি দরকার আছিল? তুমি বুঝবে না, মনির মতো চোর আমাদের নজর রাখছিল। মনিকে ধরতেই ফাঁদ পেতেছিলাম। এরপর একটু মজা দেখানোর জন্যই ভাবিকে গোপন ইঙ্গিত দিলাম, যেন সে ঢুকে দেখে। আর তারপর যা হওয়ার তা হলো। সবই তো বুঝলাম, কিন্তু হাড়িটা কই রাখছস? উফ, এত চিন্তা করো না তো।
হাঁড়িটা সম্পূর্ণ নিরাপদ জায়গায় রেখেছি। দাঁড়াও, আমি গিয়ে এখনই নিয়ে আসছি। তখন দেখবে তোমার বুদ্ধিমতী বউ সব কিভাবে সামলে রেখেছে। হিরণ কোথা থেকে যেন স্বর্ণমুদ্রার হাঁড়িটা বের করে এনে তৈয়বকে দিয়ে বলে, এই নাও তোমার হাঁড়ি। বাহ, তোর এই বোকা মাথায় এত সুন্দর চোর ধরার প্ল্যান! এইটা দেখা তো আমি অবাক হয়ে গেলাম রে। বউ, মানুষ তো ঠিকই কয়, পকেটে টাকা থাকলে মাথায় বুদ্ধি আপনা আপনি চইলা আহে। হ্যাঁ, সারা জীবন কি তোমার বউ বোকা থাকবে? কই গো বড় বউ, আমার চা কই? বেলা কত হইছে, তঙ্গুর কি সে খেয়াল আছে? চায়ের লেগে আর কতক্ষণ অপেক্ষা করবো শুনি? এই নিন আপনার চা। তুমি কেন? বড় বউ কই? তোমারে কতবার না কইছি তুমি রান্না করে যাইবা না? না কি আর উপায় কি? আপনার বড় বউ তো শুধু পায়ের ওপর পা তুলে খাবে, সব কাজ তো আমাকেই করতে হয়। এ কেমন কথা ছোট? সব কাজ তো বাড়ির আমিই করি। আজ শরীরটা খারাপ, তাই সকালে উঠতে পারিনি। এতক্ষণ ধরে চায়ের লেগে অপেক্ষা করতে হইল কেন? তুমি কি বুঝবা পারো না চাটা যে আমি সময় মতো চাই? আর কতবার তোমারে কইছি যে ছোট বউরে দিয়ে তুমি কোনো কাজ করাইবা না। এতদিনে একটা সন্তানের মুখ তুমি দেখাইতে পারলা না। এই সংসারে থাকতে হইলে কাজ করে তোমার খাইতে হইব, তা না হইলে এ বাড়িতে তোমার কোনো জায়গা হইব না। ক্ষমা করবেন, এমন ভুল আর হবে না। এ কথা বলে রতন শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দেখলে তো, উনি কত রেগে গেলেন। সব তোমার কারণে। কাজের কাজ কিচ্ছু করতে পারো না, আবার সংসার চালানোর নামে ঝামেলা বাড়াও। আমি তো ভুল করিনি। আজ শরীরটা ভালো না, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। এটা তোমার বাহানা, সব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। আমি সত্যিই চেষ্টা করি, তাছাড়া বাড়ির সব কাজ তো আমিই করি। আহা, তোমার সেই চেষ্টা নিয়ে আর কতদিন বোকা বানাবে? একটা কাজ ঠিক মতো করতে পারো না, অথচ নিজে সাধু সাজো। বাড়ির কাজ তুমি করবে না তো কে করবে শুনি? যাও, এখন গিয়ে সকালের নাস্তা বানাও। বড় বউ কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়। আমারই কি সব দোষ? আমি কি ইচ্ছা করে দেরি করি? কাজের বোঝা যে কত তা কেউ বোঝে না। এই সংসারে আমার কোনো মূল্য নেই। আমি তো ছোট বউয়ের কথা শুনেই সব সিদ্ধান্ত উনি নেন। আমার কথা কি তার কাছে একটুও মূল্য নেই? কিসের জন্য এই জীবন? দিনের পর দিন অপমান সহ্য করা আর নিজের কষ্ট চাপা দিয়ে কাজ করে যাওয়া। এই সংসারে আমার কোনো জায়গা নেই। যদি কখনো দূরে চলে যেতে পারতাম। তখনই সেখানে ছোট বউ চলে আসে। কই গো, এতক্ষণ ধরে কি করছো? রান্না এখনো শেষ হলো না? রান্না প্রায় শেষ হয়ে এসেছে। তোমাকে তো সারাদিন দিলেও কাজ শেষ হবে না। আমি বলি, এত দেরি করতে তোমার লজ্জা করে না? তিনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তা নিয়ে একটুও চিন্তা নেই। আমি তো চেষ্টা করছি ছোট। আহা, তোমার এই চেষ্টা দিয়ে তো সংসার চলবে না। সব কাজের অজুহাত দিতে তুমি ওস্তাদ। রান্না ঠিক মতো করো, নইলে তোমার খবর আছে। তুই তো আমাকে একটু সাহায্য করতে পারিস, তাহলে তো সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যেত। তোমার এত বড় সাহস, আমাকে কাজ করতে বলো? কাজ করে আমি আমার এই সুন্দর চেহারা নষ্ট করব নাকি? এমনিতেই তোমার যে চেহারা, উনি তো তোমার দিকে ফিরেও তাকান না। তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি, এই তোমার ভাগ্য। এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করো। রান্না শেষ করে আমার এই জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়ে দিও। বড় বউ ছোট বউয়ের কথা মতো বাড়ির সব কাজ শেষ করে। বিকেল বেলা রতন শহর থেকে বাড়ি ফেরে। ও ছোট বউ, ছোট বউ, কই গেলা? দেহ দেহ, তোমার লেগে কি লইছি? ও মা গো, দেখি দেখি কি এনেছেন আমার জন্য। হ, তোমার লেগেই তো আনছি। তোমারে এই শাড়িতে কিন্তু দারুণ মানাইবো। আহা, কত সুন্দর শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে। রতন ব্যাগ থেকে আরেকটি শাড়ি বের করে বড় বউয়ের দিকে এগিয়ে দেন। আর এটা তোমার লেগা বড় বউ। এই শাড়িটা তো খুব সাধারণ দেখাচ্ছে, আমার শাড়ির মতো ঝকমকে না। বড় বউয়ের যে চেহারা, তাকেই সস্তার শাড়িতেই মানাবে। উনি যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, তোমার লেগে এর থেকে বেশি খরচ করতে পারুম না। যা দিছি তা নিয়ে খুশি থাও। ঠিক বলেছেন, যার যা প্রাপ্য তাই পাওয়া উচিত। আমি কোনো কিছু নিয়ে অভিযোগ করিনি, যা দিয়েছেন তাতেই খুশি। ঠিক আছে ঠিক আছে, এত কথা বাড়ানোর দরকার নাই। এলো বাজারে ব্যাগলো, এতে সবজি আর খাসির মাংস আছে। ভালো করে রান্না করো দেহি, আমি আর ছোট বউ মিলা জমায়ে খামু। ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি রান্না বসাচ্ছি।
বড় বউ রান্নাঘরে রান্না করতে থাকে। সে মাংস চুলায় রেখে পানি আনতে যায়, আর তখনই সেখানে ছোট বউ আসে আর মাংসে অনেকটা মরিচের গুঁড়ো মিশিয়ে দেয়। তারপর সে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। বড় বউ রতনকে ভাত খেতে দেয়। ও ছোট বউ, কই গেলা? এদিকে আও, খাইতে বউ। আজ তো তোমার পছন্দের মাংস রান্না হইছে। না, আমি এখন খাবো না, আপনি খেয়ে নিন। কেন গো, পরে কেন খাইবা? আমার লগে খাইতে বউ, দুজনে এক লগে বয়া খাই। তোমারে ছাড়া কি খাইতে পারি কও? আমি তো বলছি আমি পরে খেয়ে নেব, আপনি খান। তা তো কইলে চলবো না, তোমারে খাইতেই হইব। আজ আমি তোমারে নিজের হাতে খাওয়াই দিমু। এই বলে রতন ছোট বউয়ের গালে এক টুকরো মাংস ঢুকিয়ে দেয়। তখনই ছোট বউ চিৎকার করে ওঠে, ও মা গো, এত ঝাল, কাল পুড়ে গেল গো। কি হইল গো? এই মাংস কেউ খেতে পারবে না, এত ঝাল জ্বলছে মুখের ভেতর। তা তো বুঝবা পারতাছি না, মাংসে এত ঝাল কিভাবে হইল? আমি আগেই বলেছিলাম বড় বউ আমাকে সহ্য করতে পারে না। দেখুন কি অবস্থা করেছে আমার। সে সব ইচ্ছে করে করেছে। ঝাল কি করে হবে? আমি তো খেয়ে দেখেছি রান্না শেষে। আমি এত ঝাল দেবই বা কেন? সব তোমার কারসাজি। আমাকে তো তুমি সহ্য করতেই পারো না, তাই ইচ্ছে করে ঝাল রান্নায় বেশি করে দিয়েছো। এইটা কি রান্না করছো তুমি? মুখে তো আগুন ধরে গেছে। রান্নার সময় মন কই থাকে শুনি? আমি তো ঝাল কমই দিয়েছি। কম দিছো? এইটা যদি কম হয় তাইলে বেশি কোনটা হইব? এতবার কনের পরও তুমি ভুল করলা? আমি তো ইচ্ছে করে করিনি। সারাদিন সংসারের কাজ আমাকে একা সামলাতে হয়। সব তোমার বাহানা। তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝি না? রতন খাবার না খেয়ে চলে যায়। বড় বউ ঘরে গিয়ে কান্না করতে থাকে। আমি তো সারাদিন পরিশ্রম করি যাতে সবাই ভালো থাকে, তবুও আমার কোনো কদর নেই। আমি আর পারছি না, সংসারে শান্তি রাখতেই সব চুপ করে থাকি। তখনই বাইরে একজন ভিক্ষুক আসে। সে খাবার খেতে চায়। মা, আমায় একটু ভাত দেবে মা? সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা লেগেছে। আল্লাহর নামে একটু দয়া করো মা। কি দরকার এখানে? অন্য কোথাও যাও, আমাদের ঘরে ভিক্ষা দেওয়ার মতো কিচ্ছু নেই। মা, শুধু একটু ভাত দিলেই হবে, তোমাদের আল্লাহ আলো দেবে। এভাবে আমাকে ফিরিয়ে দিও না, আমি খুব ক্ষুধার্ত। এমনিতেই ঘরে কাজের লোকজনের ঝামেলায় শান্তি নেই, তার উপর তুমি এসে বিরক্ত করছো। যাও বলছি, চুপচাপ চলে যাও। মা, তোমার কথায় খুব কষ্ট পেলাম। মানুষের প্রতি এমন ব্যবহার করা ঠিক না। তোমারই অহংকার চিরকাল থাকবে না মা। তুমি কখনো সুখী হতে পারবে না। বড় বউ দরজার দিকে আসে, যেখানে ভিক্ষুক হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা দাঁড়াও, যেও না, আমি একটু ভাত নিয়ে আসছি। মা, তুমি আমায় ভাত দেবে? কিছুক্ষণ আগে তোমার বোন আমাকে তাড়িয়ে দিল যে। বাবা, রাগের মাথায় সবাই সব সময় ঠিক কথা বলে না। তুমি কিছু মনে করো না, একটু অপেক্ষা করো, আমি খাবার আনছি। দেখো, তরকারি কিছু নেই, শুধু ভাতই দিতে পারলাম, তুমি এটা খেয়ে নাও। শোনো মা, শুধু ভাতই আমার জন্য যথেষ্ট। ক্ষুধার জ্বালায় তরকারি আমি চাই না। তুমি যে দয়া করেছ, আল্লাহ তোমাকে তার প্রতিদান দেবেন। বাবা, আমাদের ঘরে শান্তি নেই, কারো মন ভালো থাকে না। তোমার জন্য কিছু ভালো করতে পারলে হয়তো আমাদের মনও একটু ভালো হতো। কেন, কি হয়েছে মা? আমাকে বলো। আমার সন্তান নেই, তাই আমার স্বামী আমায় সহ্য করতে পারে না। বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। শোনো মা, এই গ্রামের উত্তরে একটা জঙ্গল আছে, তারপরে একটা বাচ্চা জন্ম দেয়া পুকুর আছে। তুমি ভোরবেলা সেই পুকুরে গিয়ে গোসল করে আসবে। খুব শীঘ্রই তুমিও সন্তানের মুখ দেখতে পারবে তাহলে। আর আর সাবধান, পুকুরে কিন্তু মাত্র একটা ডুবি দেবে, ভুলেও একাধিক ডুব দিও না। আর শোনো, বেশি লোভ করো না, কিন্তু সেখানে অনেক কিছু থাকবে, তুমি ভুলেও তাতে কিন্তু হাত দেবে না। লোভ করলে তোমার সব পরিশ্রম বিফলে যাবে।
খাবার খেয়ে ভিক্ষুক চলে যায়। ভিক্ষুকের কথা মতো বড় বউ পরের দিন সকালবেলা সেই জঙ্গল পার হয়ে পুকুর পাড়ে পৌঁছায়। ভিক্ষুকের কথা মতো এখানে এলাম, কিন্তু কি এমন বিশেষ কিছু আছে? এই জায়গাটা তো খুব সাধারণ মনে হচ্ছে। বড় বউ ধীরে ধীরে পুকুরের কাছে যায় এবং পুকুরের দিকে তাকায়। হঠাৎই সে অবাক হয়ে যায়। এটা কি? পুকুরের পাড়ে এত সোনা, হিরে, মুক্তো, এত সুন্দর জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জিনিসগুলো কোথা থেকে এলো? এটা কি কোনো পরীক্ষা, নাকি কোনো অলৌকিক ব্যাপার? ভিক্ষুক বলেছিল ভোরবেলা পুকুরে গিয়ে গোসল করতে, বলেছিল লোভ করলে সব শেষ হয়ে যাবে। তার কথা কি সত্যি হবে? আমি কি এই পুকুরে গিয়ে সন্তান লাভ করতে পারবো? লোভ করা যাবে না। ভিক্ষুক যা বলেছিল তাই করি। বড় বউ গোসল সেরে বাড়ি ফিরে যায়। ভিক্ষুকের কথা মতো তার একটা ছেলে সন্তান হয়। ছোট বউ তাকে হিংসে করতে থাকে। এ কি হলো? এতদিন ধরে আমি ভেবেছিলাম বড় বউয়ের জীবনে কিছুই ভালো হবে না, তার কখনো সন্তান হবে না, আর এখন দেখো তার একটা ছেলে সন্তান হয়েছে। উনি তো এখন পুরোপুরি তার দিকেই থাকবে। আমার কি হবে? সংসার তো এবার বড় বউয়ের দখলে চলে যাবে। এখন আমি তার চোখে আর গুরুত্ব পাবো না। এটা আমি কিছুতেই হতে দেব না। না না না, আমাকে কিছু একটা করতেই হবে। ছোট বউ ঘরে ঢুকে বড় বউয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। দিদি, তোমার তো এখন খুব আনন্দ, একটা ছেলে হয়ে গেল। কি ভাগ্য তোমার! হ্যাঁ বোন, আল্লাহ আমাদের কৃপা করেছেন। আমি খুব কৃতজ্ঞ। তিনিও অনেক খুশি। তোমার ছেলেটা সত্যি খুব মিষ্টি, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস করো না বোন, করো। কি জানতে চাও? তোমার তো এতদিন বাচ্চা হয়নি, হঠাৎ কিভাবে হলো? কোনো বিশেষ কিছু করেছো নাকি? হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? আমাকে বলো তো, আমি শুনতে চাই। একদিন আমাদের বাড়িতে এক ভিক্ষুক এসেছিল। আমি তাকে খাবার দিয়েছিলাম। সে আমাকে বলেছিল গ্রামের পরে জঙ্গলের ধারে বাচ্চা জন্ম দেয়া পুকুর আছে। ভোরবেলা সেই পুকুরে গিয়ে গোসল করতে আর লোভ থেকে দূরে থাকতে বলেছিল। পুকুরে গোসল? তারপর? আমি ভিক্ষুকের কথা মতো ভোরে সেই পুকুরে গিয়ে গোসল করি। পুকুরে নেমে একটা মাত্র ডুব দিতে বলেছিল, বেশি দিলে ক্ষতি হবে। আর সেখানে পুকুর পাড়ে অনেক সোনা, হিরে আর মুক্তো ছড়ানো ছিল, কিন্তু ভিক্ষুক বলেছিল সেগুলোতে হাত দিলে সব আশীর্বাদ নষ্ট হয়ে যাবে। তাই আমি কিচ্ছুতে হাত দেইনি। তুমি হিরে, সোনা, মুক্তো দেখেও কিছু নাওনি? লোভ করলে যে সব শেষ হয়ে যেত। আমি শুধু আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলাম। আর দেখো, আল্লাহ আমাকে এই সন্তান দিয়েছেন। কাল আমিও যাব সেই পুকুরে, আমারও সন্তান হবে। ঠিক আছে, কাল ভোরবেলায় তুমি যেও, কিন্তু একটা কথা মনে রেখো, লোভ করলে সব শেষ। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমার ভালো করেই জানা আছে আমার কি করতে হবে। তোমার জ্ঞান শুনছে কে? ছোট বউ ভোরবেলা ঘুম থেকে উঠে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বড় বউ যদি একটা বাচ্চা পেতে পারে, তবে আমি তো তার থেকে বেশি পেতে পারি। আমি তার চেয়ে সুন্দর, বুদ্ধিমতী, আরো সুন্দর। আর সেই ভিক্ষুক যা বলেছে তা সত্যি হলে আমারও সন্তান হবে, আর আমি বড় বউয়ের থেকেও অনেক সুখী হব। বড় বউ যদি এত সোনা, হিরে, মুক্তো দেখে কিছু না নেয়, তাহলে সে সত্যি বোকা। আমি তো সব নিয়ে আসবো, শুধু সন্তানই না, আমি ধনীও হব। তিনি তখন আমাকে আরো বেশি ভালোবাসবেন। এই তো সেই পুকুর। বড় বউ সত্যি ঠিক বলেছিল। আর দেখো, পুকুরের পাড়ে কত সোনা, হিরে, মুক্তো ছড়িয়ে আছে। গোসল করে তাড়াতাড়ি এখান থেকে সব নিয়ে বাড়ি ফিরবো, কেউ বুঝতেও পারবে না। ছোট বউ পুকুরে নেমে একের পর এক ডুব দিতে থাকে। গোসল শেষ করে পাড়ে উঠে আসে এবং সোনা, হিরে, মুক্তোর দিকে ঝুঁকে পড়ে। এত কিছু এখানে পড়ে আছে, এগুলো ফেলে রেখে লাভ কি? আমি সব নিয়ে যাব। বড় বউ যা করেনি আমি তা করে দেখাবো। বড় বউ তো বোকা, তাই সে কিছুই নেয়নি। এবার বুঝবে বড় বউ, আমি শুধু সন্তানের মাই হব না, সংসারের সবচেয়ে ধনী আর গুরুত্বপূর্ণ মানুষও হব। ছোট বউ হাত বাড়িয়ে একের পর এক সোনা, হিরে আর মুক্তো কুড়োতে শুরু করে। তারপর সে বাড়ি ফিরে আসে।
এভাবে কয়েক মাস পার হয়ে যায়। ছোট বউ দিন দিন আরো হতাশ এবং ঈর্ষান্বিত হয়ে পড়ে। বড় বউয়ের বাচ্চা হয়ে গেল, অথচ আমি এখনো সন্তানের মুখ দেখতে পারলাম না। পুকুরে গিয়ে আমি যা করেছি সেটা কি আসলেই আমার সর্বনাশ হলো? তার সব ভালোবাসা এখন শুধু বড় বউ আর তার ছেলের জন্য। আমার কোনো মূল্যই নেই। কেন আমি সন্তানের মুখ দেখতে পারছি না? আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন? পুকুরের ধন সম্পদের জন্য আমার লোভ সত্যিই বড় ভুল ছিল। হায় আল্লাহ, আমি এ কি করলাম? লোভ করে নিজের সব হারালাম। ছোট বউ তার লোভের ফল ভোগ করে, আর বড় বউ তার স্বামীর সন্তান নিয়ে সুখে সংসার করতে থাকে। এক লোক রিকশা চালায় আর মনের সুখে গান গায়। তার নাম রফিক। রফিক মিয়ার দুই বউ। এক বউ যেমন রূপে রূপবতী, তো আরেক বউ ঠিক গুণে গুণবতী। ছোট সুন্দরী, ও ছোট সুন্দরী, কই গেলা? দেহ দেহ, আমি তোমার লেগে কি লয়ে আইছি। আসি। কি এত ডাকাডাকি করতেছো কেন? কি আনছো কি দেহি? তোর লেগা এই ফুটফুটে শাড়িটা লয়ে আইছি। দেখ তো, তোর পরলে কেমন সুন্দর লাগবো। ও মা, এত সুন্দর শাড়ি তুমি মোর লইগে আনছো? হ, এইটা তোর লেগা আনছি। তোর কি দিলে লাগছে? কি কও, এত সুন্দর শাড়ি মোর দিলে লাগবো না? মোর তো খুব দিলে লাগছে। দেখছস মালতী, ছোট সুন্দরীর লেগা একটা ফুটফুটে শাড়ি লয়ে আইছি। দেওয়ানোর লেগা ডাকতাছি, তা কেমন খিটমিট করতাছে। তুমি তো ভালো কইরাই জানো লাবণ একটু সাজগোজ পছন্দ করে। সাজগোজের সময় ওরে কেউ ডাকলেও একটু বেজার হয়। হ, তুই ঠিকই কইতাছস। ওর তো কিছুই ভালো লাগে না। শাড়িটা তুইলে তুই রেখে দে। ওর লেগা না হয় সাজগোজের সামান লই আমুনি। না 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 না, শাড়িটা আমি লইমু। বোঝানো নারে কও না শাড়িটা আমারে দিতে। আহা, শাড়িটা তো তোর লইগাই আনছে। উনি তো তোর লগে মস্করা করতাছে। না বুঝান, তুমি ওনারে এখনই কইতে কও শাড়িটা সে কার লইগা আনছে। আরে পাগলি, শাড়িটা তো তোর লেগে আনছি। আমার বড় বউ তো এমনিতেই সুন্দর। তার কি আর সুন্দর শাড়ি পরন লাগে? ওইটা তুই রেখা দে। তার মানে আপনি কইতাছেন আমি দেখতে সুন্দর না? আরে ছোট সুন্দরী, এই তোর চেহারা লইয়া দুনিয়ার সুন্দরী প্রতিযোগিতার নাম দিতেছস নাকি? আপনি আর কথা কইেন না। সারাক্ষণ আমারে লইয়া মজা করেন। আমার কি মনের দুঃখ নাই? হরে, তোরে দেখা মনটা জুড়ে যায়। আপনি কোনোদিন আমারে বুঝবেন না। আপনি শুধু হাসি মস্করা করেন মোর লগে। আহা লাবণী, তুই ওনার কথা লইয়া ভাবিস না। উনি তো তোর লগে মস্করা করতাছে। আরে মালতী, তুইও কি ওর দলে যোগ দিলিনি? থামেন, ওরে আর নাইরেন না। তোমরা আমারে লইয়া হাসো? আমার কি কোনো দামই নাই? তুই মন খারাপ করিস না। বুঝান, তুমি ওনারে শাড়ি ফিরাইয়া দাও। কইয়া দাও ওনার শাড়ি মোর লাগবো না। আচ্ছা কইতাছি, এখন তুই ওনারে নিয়া বস, আমি যাইয়া খাওন লইয়া আসি। এই বলে মালতী খাবার আনতে যায়। লাবণী আর রফিক মেঝেতে বসে পড়ে। শোন লাবণী, তোর লগে আমি একটু মস্করা করি, যাতে তুই চেতা যাস আর কি। তুই চেতলে না, তোরে আরো সুন্দর দেখা যায়। হইছে, এখন আর পেরের দেখাইতে হইব না। লাবণী, তোর একটা কথা কই। আবার নতুন কিছু মজা করবেন? আপনার কথা আমি আর শুনুম না। দেখ লাবণী, আমি আসলে না তোরে খুব ভালোবাসি। কি কইলেন? আপনি তো সারাক্ষণ আমার লয়ে হাসাহাসি করেন। এইটাই বুঝি ভালোবাসা? ওই সব তো দুষ্টামি আসিল। তাইলে আপনি আমার লগে মস্করা করেন। আপনি আমারে ভালোবাসেন তাই? হরে, তাইলে বুবু জানরে আপনি ভালোবাসেন না? আরে এত আমার বড় বউ, তারে তো ভালোবাসন লাগবই। এর মধ্যে মালতী খাবার নিয়ে চলে আসে। কি কি নিয়ে এত কথা কইতাছেন? এই ছোট্ট সুন্দরী আর মুই একটু ভালোবাসার আলাপ করতেছিলাম আর কি। বুবু জান, তুমি ওনার কথা কানে লইও না। ওনার সব সময় আমার লগে মস্করা করন লাগে। অনেক তো হইল, এখন তোমরা দুইজন খায়া নাও। তারা তিনজন খেতে বসে যায়। আহ, এমন স্বাদের রান্না আমার বড় বউ ছাড়া আর কেউ পারে না। অন্যজন তো শুধু সাজগোজ লইয়া পইরা থাকে। আপনি কি আমারে কইতাছেন? না না না, তোরে কমু, আমার কি মাথা খারাপ? তাই তো দেখতাছি বড় বউয়ের গুণ গাইতাছেন। আরে মজা করলাম, তুই এমন রাখতেছিস কেন? মজা করলে হইব? আমি কি গাছের পাতা? আমার কামের কোনো দাম নাই? বড় বউয়ের গুণগান আমি কিছু না?
আচ্ছা আচ্ছা, মাফ চাই। এই তুই আমার রান্নাঘরের রানী হইল। এই তো আগেই কইতে পারতেন, এখন আর শুনে লাভ কি? আরে লাবণী, উনি তো তরে সব সময় সাজের জন্য বকাবকি করে। তুই তাইলে কেন এত সাজ লয়ে বসে থাকস? একটু কাজ তো করতে পারস। হ, আমি যেন ঘরের অদেখা মানুষ, আমার কোনো কাজ আপনার চোখে বাঁধে না। তুই তো এমনিতে একটু রাগী, তাইলে উনি একটু কইলে রাইগা যাস। আমিও তো সাজগোজ করি, কই আমারও তো কিছু কয় না। সব দোষ আমার, তুমি তো ঘরের লক্ষ্মী। এই বেশি কইবি না, রান্না টান্না তো সব আমি করি, কিন্তু তোর মতো বকা শুনানোর কাম আমি করি না। তুমিও কইলা বুঝান। ঠিক আছে চল, এবার দুজনে মিলাই রান্না করি, আর উনারে একদম স্যুপ করাইয়া দেই। দুজন হাসতে হাসতে ঝগড়া থামায়, আর রফিক রিকশা নিয়ে বাজারে যায় সবজি আর মাছ আনতে। বাড়ি থেকে বেরোতেই গ্রামের মোড়লের সাথে দেখা হয়ে যায়। ও মুরল কাকা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রফিক। কিরে, কি খবর? ঘর বাড়ি সব ঠিকঠাক তো? হ, ঠিকঠাকই আছে। কিন্তু কা, এই বউ দুইটা এমন ভাবে ফরমাইশ ধরছে না, এই বাজারে না গেলে আর শান্তি নাই। আরে বেটা রফিক, দুই বউয়ের লগে সংসার করস, তুই তো বাবু মহাবীর। কিন্তু দুজন রে এক লগে কেমনে সামলাস? এই যে আপনি কোন বড় কঠিন কাজ। একজন তরকারি আনতে পাঠায়, তো আরেকজন কয় মাছ লয়ে আইতে। এই সব মিলাইয়া আমি তো পুরা পাগল হইবার জোগাড় হইছে। দেখ রফিক, সংসার চালাইতে গেলে এইসব কষ্ট সহ্য করতেই হয়। কিন্তু বউ দুইজনে ঝগড়া লাগলে তখন কি করস? কিছুই কই না কাকা, শুধু চুপচাপ থাকি। এই কথা ঠিক। সংসারে শান্তি রাখতে গেলে বেশি কথা কইলে চলে না। আর বউ দুইটারে বুঝতে পারলে তখন জীবনে সুখই পাইবি। সুখ পাইতে চাইলে বুঝি সবকিছুই বউয়ের হাতেই ছাইড়া দিতে হয়, তাই না? ঠিকই কইছস, সংসার মানে তো বউয়ের রাজত্ব। আর আমরা শুধু কর্মচারী। হ কাকা, বউ দুইজন মিলা যদি রাজা উজির খেলে, আমারে তো শূন্য বানায় রাহে তখন। যারে রফিক, তরে বেশি আর খোঁজামু না। তুই তাড়াতাড়ি বাজারে যা, না হইলে আবার ঝামেলা লাগবো। ঠিক কইছেন কাকা, এইবার যাই তৈলে, নইলে দুইজনই মিলা আমার খবর লইব। ঠিক আছে, সংসারে শান্তি থাকুক এই দোয়া করতাছি। আও যা, সাবধানে যা। কি খবর? আইসো তুইলে বাজারে? অনেকদিন তো দেখা হয় নাই তোমারে। আরে কাশেম ভাই, কেমন আছেন? হ্যাঁ, খবর ঠিকই আছে। এই যে বউ দুইজনের ফরমাস লইয়া হয়রান, কইলো মাছ লইয়া আইতে। দুই বউয়ের লেগে বাজার করো? তুমি তো সুখেই আছো। তা কও এখন কোন মাছ দিমু? এই বড় চা একটা রুই মাছ দেও তো। দাম বেশি হইলে কিন্তু নিমু না, আগে কইয়া দিলাম। আরে ভাই, দুই বউ রাখবার, বাজারের দাম নিয়ে দরাদরি করবা? সংসার চালাইতে গেলে তো খরচ করতে লাগবই, তাই না? হ, এইটা ঠিক। তুমি ভালো চা একটা দেও। তাজা মাছ লাগবো কইলাম, নইলে আবার বউরা আমারে খোটা দেওয়া শুরু করবো। এই নাও একদম তাজা মাছ, এই সকালেই ধরা হইছে। কিন্তু এই দামটা একটু কিন্তু বেশি হইব। কিছু কইবার পারবা না কইলাম। ও কাশেম ভাই, তোমার এই দাম বেশি শুনলে না, আমার বুকের ভিতরটা কিরম জানি দবদবানি শুরু হয়ে যায়। তা সে কত? আরে ভাই, তোমার লেগা তো ছাড়া আছে। এই 1 কেজি রুই হইল গে মাত্র 600 টিয়া। 600 টিয়া? কাশেম ভাই, আমারে কি গরু বুঝতাছ? এই দামে তো পাগলই লইব না। আরে ভাই, বাজারে মাছের দাম তো জানোই। কিন্তু তোমার লেগে আমি 550 টাকা দিতে আরুম। বেশি না ভাইবা লইয়া যাও কি? আ- আচ্ছা ঠিক আছে, দেও। পরে যদি বউরা কয় মাছ বালা না, তোমার নামে কিন্তু আমি দোষ দিব কইলাম। ও ঠিক আছে, এই মাছ যদি ভালো না হয় তইলে আইয়া আমার কান ধরাইয়া যাইও। বউয়ের সামনে কান ধরতে হইব কিনা এইটা ভাবতাছি। এত টিয়া দেয়া বাজার করলেও বকা উনন লাগে। ভাই, এই সংসার মানেই তো খরচ। কিন্তু শান্তি থাকলে খরচ কিছুই না। এটা ঠিকই কইছো কাশেম ভাই। আচ্ছা, তইলে আই।
আগে রসিক ভাইকে এইদিকে যে হঠাৎ করে তা সে কদিন পর বাজারে আসলেন? আরে ভাই, আশা তো লাগে, বউ দুইজনের ফরমাইশ তো শেষ হয় না। এই যে মাছ কিনলাম, অহন কিছু সবজিও লাগবে। ও এটা তো বুঝবার পারছি ভাই, এই দুই বউ লাগবেন, তা সে তো খরচ বাড়বে, তাই না? তা সে কি লাগবে বললেন না তো? হ্যাঁ, একটু ভালো করে বেগুন আর পটল দাও দিই। এই যে নেন, একদম টাটকা বেগুন, সকালবেলা তোলা। আর এই পটলগুলো কিন্তু ভালো। কইতাছো তো টাটকা, কিন্তু দাম কত? আরে ভাই, আজকালকার বাজারে তো সবকিছুর দামই বাড়ছে নাকি। বেগুন 80 টাকা কেজি, আর পটল মাত্র 60 টাকা কেজি। আরে ভাই, এত দাম দিয়ে কি কিনুন যায় নাকি? ভাই, এটা তো কিছুই না, এই শাকসবজির দাম তো আরো বেশি। তোমার জন্য একটু ছাড় দিয়ে বললাম আর কি। ছাড় দিয়ে আর কত কমাইবা? তোমার এই ছাড় মানে তো 2 টাকার হিসাব। আরে ভাই, 2 টাকাই বড় কথা। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি বেগুন 75 আর পটল 55 টাকায় দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বেশি কিছু কইতাছি না, দেও দেও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। সংসারে শান্তি রাখতে হইলে তো বউ ঘরে খুশি না হন লাগে, কি কও? হ হ, আর কিছু লাগবো নাকি? না, এগুলা নিলেই চলবো। রফিক সবজি নিয়ে রিকশাতে রেখে বাড়ির দিকে রওনা দেয়। আইসেন বাজার কইরা, এতক্ষণ লাগলো কেন? মাছ আর সবজি আনতে এত টাইম লাগে? হ, আমাকে তো চিন্তাও হয়। আরে, দুইজন এক লগে শুরু করো না তো। মাছটা কি ভালো আনছেন? না হলে আমি কিন্তু বকা দিতে ছাড়ুম না। আহা, মাছ তো বালাই কিনছি, কাশিম ভাই নিজেই কইছে তাজা মাছ ছাড়া কিছুই নাই। আর শাক সবজির কি খবর? দাম কেমন? দাম জিগাইবে না কইলাম, উনলে তোমার মাথা গুইরা যাইব। সব কিছুর দাম এত বাড়ছে যে মনে হয় আমি পুরাই ফকির। আচ্ছা যান, আপনি বিশ্রাম নেন, আমরা দুইজন রান্নাঘরে যাই। আচ্ছা, আমি রিক্সাটা রাইখা একটু বিশ্রাম লইতাছি। ঠিক আছে, আপনি বসেন, রান্না হইলে ডাক দিমু। এই বলে লাবণী আর মালতী রান্না করতে যায়, আর রফিক ঘরে গিয়ে বিশ্রাম নেয়। রান্না শেষে তারা একসাথে রাতের খাবার খায়। আরে বাহ, তরকারি আর মাছের স্বাদ তো একদমই আলাদা। এমন মজার রান্না তো বহুদিন খাই নাই রে। দেখছেন, আপনার বউ দুইজন শুধু রান্না না, মনটাও ভরাইয়া দিতে পারে। ঠিক কইছস, আমরা রান্নাঘরে যতটা মন দেই, আপনার খুশির দিকে তার চাইতে বেশি খেয়াল রাখি। হ, ঠিকই কইছস, তোরা দুইজন ছাড়া আমার সংসার চলতো না। তাইলে কাল থাইকার নিয়ম কইরা আমাকে দুইজনরে আলাদা কইরা প্রশংসা করবেন, কেমন? প্রশংসা ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখেন, আমরা যতই ভালো রান্না করি, বাজারের ভালো জিনিস আনাটা কিন্তু আপনার দায়িত্ব। হ, ঠিক আছে, আমার দায়িত্ব বুঝছি, কিন্তু আমার দুইজন রান্নাঘরের রানী যেমনি সবকিছু সুন্দরভাবে করতাছে, তাতে সংসারটা একদম স্বপ্নের মতো লাগে। ঠিক কইছেন, সংসারে যদি ভালোবাসা আর একসাথে কাজ করার ইচ্ছা থাকে, তাইলে সবই সহজ লাগে। আপনিও তো সবসময় আমাদের কষ্ট বুঝেন, এই জন্য তো আমরাও হাসি খুশি থাকি। ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়িতে পারুন না, খাইতে মন দিতাছি। খাওয়া শেষে তারা ঘুমাতে যায়। সকালে উঠে দেখে, কি হইলো? রিক্সা কই? আমার রিক্সাটা কই? কি কইতাছেন? রিক্সা তো এখানে আসিলই রাতে, কই গেল? কেউ কি নিয়ে গেছে? মনে হয় চোরে লইয়া গেছে রে। চোর? না না, এইটা তো সম্ভব না। আমরাও তো রাতে ঘুমানোর সময় কিছুই শুনলাম না, তাও আবার এত বড় জিনিস চুরি করলো। হ, তাও তো। তবে এখন কি করুম? রিক্সা ছাড়া আমগো সংসার চলবো কেমনে? জানি না মালতী, কি কইরা যে কি হয়ে গেল। দেখেন, আমরা দুইজন তো আছি, একসাথে থাকলে সব কিছু ঠিক থাকবো। হ, তুমি ঠিকই কইছো, চিন্তা করো না, কার যে কোন জোর লাগলো। এইভাবে সবকিছু মাইনা নিয়েই সামনে আগায় যাইতে হইব। তিনজন একে অপরের দিকে চেয়ে পরিস্থিতির মোকাবেলা করতে থাকে। টুবা ও টুবার দুই ভাই বোন উঠোনে খেলা করছিল। এমন সময় ঝোলা কাঁধে একটি বুড়ি এসে বলল, এই যে বাচ্চারা, তোমাদের মা বাবা কোথায়? তারা কি কেউ বাড়িতে নেই? কেন ঠাকুমা, মায়ের কাছে তোমার কি চাই গো? মা তো ঘরেই আছে।
দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে রে, তাই তোর মায়ের কাছে একটু খাবার চাইতাম। খিদে শুনে আর সে হাঁটতে পারছি না। ও আচ্ছা, তুমি এখানটিতে চুপটি করে বসো, আমি এক্ষুনি মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা, মা বাইরে এসো, দেখে যাও মা, আমাদের বাড়িতে ঠাকুমা এসেছে গো, তোমাকে যে ডাকছে। ঠাকুমা? কার ঠাকুমা রে মা? মা, আমাদের ঠাকুমা, দেখে যাও, ঠাকুমার খুব খিদে পেয়েছে, ঠাকুমাকে তুমি আগে কিছু খেতে দাও মা। ও আচ্ছা, বুড়িমা তুমি? মানে কি যে খেতে দিই, ঘরে যে আজ কোনো খাবারই নেই। ও মা, ঠাকুমার যে খিদে পেয়েছে, তাহলে ঠাকুমা এখন কি খাবে? দাঁড়াও গো ঠাকুমা, আমি এক্ষুনি আসছি। এই নাও গো ঠাকুমা, সকালে মা রুবাদের বাড়ি থেকে কিছু বড়ই এনে আমাকে দিয়েছিল, এটা তুমি খাও গো। বড়ইগুলো খেতে খুবই ভালো রে, তোরা সবাই খুব ভালো দিদি ভাই, সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক। আসলে বুড়িমা, তোমাকে তো কিছু দিতে পারলাম না, তাই বলে মন খারাপ করো না তুমি। আমাদের সংসারটা এমন অবস্থা যে নুন আনতে পান্তা ফুরোয়। না রে, আমি কিছু মনে করিনি, তোরা সেই বড়ইগুলো আমায় খেতে দিলি, আমি এতেই খুশি হয়েছি। হ্যাঁ গো ঠাকুমা, আমার বাবার কোনো কাজ নেই জানো, এমনও দিন যায় আমাদের না খেয়ে থাকতে হয়, তাই তো মা তোমাকে কিছু খেতে দিতে পারলো না। চিন্তা করিস না মা, দুঃখের পরেই তো সুখ আসে, দুঃখ না থাকলে আমরা কখনো সুখকে অনুভব করতে পারতাম না, তোরাও একদিন নিশ্চয়ই সুখের মুখ দেখবি। কিছু সময় বুড়ি তাদের সাথে কথা বলে চলে গেল। এদিকে বেশ কিছুদিন পর দুবাদের উঠোনে একটা ছোট্ট বড়ই চারা বের হলো। দাদা, এই দাদা, দেখ না, বড়ই চারা বের হয়েছে, কি মজা কি মজা, এবার থেকে আমাদের বড়ইয়ের জন্য আর রুবাদের বাড়ি যেতে হবে না। কিন্তু বোন, গাছটিকে আগে ভালোভাবে যত্ন নিতে হবে, যত্ন না নিলে গাছ বাড়বে কি করে, আর গাছ না বাড়লে গাছে বড়ই হবে নাকি? হ্যাঁ, তা তো ঠিক, চল দাদা, আমরা দু ভাই বোন গাছটির গোড়ায় জল দিই। তারা দু ভাই বোন গাছটির খুব যত্ন নিতে লাগলো। কি রে তুবামা, তোরা দুই ভাই বোন কি করছিস? বাবা, বাবা দেখো না, কত সুন্দর একটা বড়ই চারা বেরিয়েছে, বড়ই আমার খুব ভালো লাগে বাবা, আমি তো এবার অনেকগুলো বড়ই খাবো। আচ্ছা আচ্ছা, তোরা দুই ভাই বোন বড়ই গাছটিকে খুবই যত্ন কর, দেখ গাছটিকে বাঁচাতে পারিস কিনা। দেখতে দেখতে বড়ই গাছটি বেশ বড় হয়ে গেল। তারা দু ভাই বোন গাছটির গোড়ায় জল দিচ্ছিল। এমন সময় তাদের মা এসে বলল, অনেক হয়েছে রে, অনেক হয়েছে গাছের যত্ন, এবার তোরা আয় দেখি দুটো খাবার খেয়ে নে, তোরা পারিসও বটে, গাছটি এত বড় হয়ে গেছে তবু এখনো এত যত্ন নিতে হয়। যত্ন করব না, কি যে বলো না মা তুমি, এ তো ঠাকুমার খাওয়া কুলের আটি গো, আর সেই কুলের আটি থেকে এই গাছ হয়েছে, তাই তো এত যত্ন করি। সেদিন ওই ঠাকুমাকে আমার খুব ভালো লেগেছিল। ভাগ্যি মেয়ে আমার, খুব ভালো করেছিস, আয় তো দেখি এবার দুটো খেয়ে নে। পরের দিন সকালে তুবা ও তুরাব ও তার মা বাবাও বাইরে বেরিয়ে খুব অবাক হয়ে যায়। গিন্নি, এ আমি কি দেখছি গো, বড়ই গাছে এত মুরগি হয়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি, বড়ই গাছে বড়ইয়ের বদলে যে মুরগি হয়েছে, এইটা কিভাবে সম্ভব? নিশ্চয় এসব বুড়িমার কেরামতি, না হলে বড়ই গাছে কখনো আবার মুরগি ধরে। কি মজা কি মজা, দাদা দাদা, এবার থেকে রোজ আমরা গোশ ভাত খেতে পারবো, এত মুরগি সে খেলেও ফুরাবে না। হ্যাঁ গো গিন্নি, কি কপাল আমাদের, বড়ই গাছে আমরা মুরগি চাষ করতে পারবো। বড়ই গাছের মুরগি চাষের কথা গ্রামের এক কান থেকে ও কানে পৌঁছে গেল। মানুষ সব দলে দলে এসে দেখতে লাগলো। রাকেশ, তোর তো কপাল খুলে গেল রে, না হলে কখনো বড়ই গাছে বড়ইয়ের বদলে মুরগি হয় নাকি, তোর আর কোনো কিছুর কষ্ট থাকবে না রে। হ্যাঁ দাদা, কিন্তু আমি তো নিজেই বুঝতে পারছি না, গাছে কখনো মুরগি হয় নাকি।
হয় না তো কি, এই যে তোমাদের গাছে হলো কি কপাল, তোমাদের গাছে মুরগি জন্মাচ্ছে। ওগো আমাদেরও দেখো তো এমন একটা গাছ পাও নাকি। ধুর গিন্নি, কি যে বলো না, এ তো রাকেশের কপাল গুনে হয়েছে। আমাদের কি এমন কপাল আছে নাকি? পোড়া মুখ মিনসে, শুধু তোমার বেলায় কিচ্ছু হয় না। আগে বাড়ি চলো, তারপর তোমার ব্যবস্থা নেব। কি জ্বালায় পড়লাম রে বাবা, চলো বাড়ি চলো। হোগো বলেছিলাম না আজ বাড়িতে খাবার কিছু নেই, যদি আজ একটা মুরগি হাটে নিয়ে বিক্রি করতে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়াও, গাছে উঠে আমি কিছু মুরগি পেরে আনি। আজ বাচ্চাদের জন্য হাট থেকে বড় দেখে মাছ কিনে নিয়ে আসবো। আরে আরে থাম থাম, এত ডাকিস নে। সৃষ্টিকর্তা তোদেরকে আমার কাছে পাঠিয়েছে আমার অভাব পূরণের জন্য। তোরাই তো আমার একমাত্র ভরসা। রাকেশ গাছ থেকে বেশ কিছু মুরগি পেড়ে হাটে নিয়ে গেল। এভাবে রোজ রাকেশ গাছ থেকে মুরগি পেড়ে হাটে নিয়ে বিক্রি করত। আস্তে আস্তে রাকেশের সমস্ত অভাব পূরণ হতে লাগলো। হঠাৎ একদিন প্রচন্ড বৃষ্টিতে বড়ই গাছটি উপড়ে গেল। পরদিন সকালে কি সর্বনাশ হলো! বাবা, মা, দাদা, এদিকে এসো, দেখে যাও, আমাদের বড়ই গাছটি উপড়ে পড়ে গেছে। হে কি সর্বনাশ! কেবল দুঃখের নদী পার হয়ে সুখের দেখা পেলাম, সুখটা পুরোপুরি অনুভব করার আগেই ভেঙে গেল। চিন্তা করো না গিন্নি, যে কোনো একটা ব্যবস্থা আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছে। চলো আমরা গাছ থেকে মুরগিগুলো পেরে আনি, এগুলো দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছে। চলো আমরা গাছ থেকে মুরগিগুলো পেরে আনি, ওগুলো দিয়েই বেশ কিছুদিন চলে যাবে। কিছুদিন পর থেকে রাকেশের সংসারে আবার অভাব দেখা দিল। বাবা, বাবা তুমি চিন্তা করো না, দেখবে আরেকটা বড়ই গাছ লাগিয়ে দেব, সেই গাছেও অনেক মুরগি ধরবে বাবা। তাদের কথার ভেতরেই সেই বুড়িটা আবার তোমাদের বাড়ি এলো আর বলল, হবে না রে, হবে না দিদি ভাই, আর কোনো মুরগির গাছ হবে না। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি এসেছো? দেখো না ঠাকুমা, আমাদের মুরগির গাছটা কেমন ঝড়ে ভেঙে গেছে। কতদিন পর একটু মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, আর সেটাও আজ থেকে হবে না। হবে হবে রে দিদি ভাই। রাকেশ বাবা, এই বড়ই গাছের এখানে মাটি খোঁড়ো তো। কেন গো বুড়িমা, বড়ই গাছের নিচে কি আছে? আগে মাটিটা খোঁড়ো তো, তারপরই বলছি। রাকেশ বড়ই গাছের এখানে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে অনেকটা গভীর করে ফেললো। বুড়িমা, ও বুড়িমা, আর কত খুঁড়বো? আর একটু খোঁড়ো বাবা। রাকেশ আরো একটু মাটি খুঁড়ে দেখলো সেখানে একটা মুরগি আছে, তাও আবার জীবিত অবস্থায়। এটা কিভাবে সম্ভব? মাটির এত গভীরে একটা মুরগি জীবিত কিভাবে থাকে? আমার আদরি, কত বছর পর তোর দেখা পেলাম রে আদরি। কেঁদো না বুড়িমা, কেঁদো না। এত বছর ধরে যে আমি তোমায় এক নজর দেখবো বলে কত ছটফট করেছি। ও মা, ঠাকুমা, এই মুরগিটা তোমার সাথে কথা বলছে, এটা কিভাবে সম্ভব? বলো না ঠাকুমা, বলো না। অনেক বছর আগের কথা, আমার কোনো সন্তান ছিল না। একদিন স্বপ্নে দেখি একটা সন্ন্যাসী আমার কষ্ট দেখে আদরিনীকে দিয়ে বলে আমার সংসারের সমস্ত দুঃখ কষ্ট এবার দূর করে দেবে। তাই হয়তো বাস্তবে আদরি আমার সব অভাব অনটন দূর করেছিল। প্রতিদিন একটা করে সোনার ডিম দিত, এইতেই আমার সংসারটা দিব্যি চলে যেত। কিন্তু একদিন কেঁদো না বুড়িমা, কেঁদো না। তারপর কি হয়েছিল বলো বুড়িমা, বলো আমাদের। তারপরে একদিন গ্রামের কিছু দুষ্ট লোক আমার আদুরির ব্যাপারে জানতে পেরে যায় আর শয়তানি করে আদুরিকে মাটির নিচে পুঁতে রাখে। আদুরির শোকে আমিও মারা যাই। তার মানে তুমি একটা ভূত? হ্যাঁ,
আমি আত্মা, যতদিন না আমার আদরিকে কোনো ভালো মানুষের হাতে তুলে দিতে পারছিলাম ততদিন যে আমার আত্মা শান্তি পাচ্ছিল না। হ্যাঁ বুড়িমা, আমাদের কোনো বাড়িঘর না থাকায় অনেক বছর আগে আমরা তোমার বাড়িতে থাকা শুরু করি। কিন্তু এই বড়ই গাছের মুরগি চাষের রহস্যটা কি বলতো? ওই বড়ই গাছে মুরগি দিয়ে আমার আদরিকে বাঁচানোর শুধুমাত্র ফাঁদ ছিল একটা। আজ থেকে আমার আদরি তোমাদের কাছেই থাকবে। আদরিকে খুব যত্নে রেখো, দেখবে তোমাদের সংসারের সমস্ত অভাব দূর হয়ে যাবে। এরপর থেকে আদরির দেওয়া সোনার ডিমে রাকেশের সংসারে অনেক উন্নতি হলো। তারা আদরিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।